মর্নিং বন্ধুরা, আরুষির মায়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। অনেক দিন পরে আবারও ফিরে আসলাম তোমাদের সামনে। আজকের রোজকারের একটা ডেলি ব্লগ, আমার ডেলি লাইফস্টাইল আর আমার সংসারের কিছু গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখন বাজে সকাল 8:30 আর বাইরে তো প্রচণ্ড গরম, তাই ভাবলাম যত তাড়াতাড়ি পারি স্নানটা সেরে নিলে কেমন হয়। তাই আজকে স্নানটা করে নিয়েছি। বরমশাই তো নিজের মতন সময় অফিস বেরিয়েই গেছে, 7টা থেকে 7:30টার মধ্যে উনি অফিসে বেরিয়ে যান। তো উনি বেরিয়ে যাবার পরে টুকিটাকি কিছু সমস্ত কাজ, ঘরদোর গুছানো, বিছানা তোলা, আমার ছোট্ট একটা পুচকি আরুষি, ওকে খাওয়ানো, সমস্তগুলো কমপ্লিট করে শরীরটা না মানে প্রচণ্ড ম্যাচ করছে, গরমে যেন একদম যাচ্ছে তাই অবস্থা। তাই স্নানটা করে চলে আসলাম। এখন 5টা মিনিট সময় নিজেকে দেব, কারণ সারা দিন তো সংসারকেই সময় দিই, আর মা হওয়ার পর থেকে নিজের জন্য তো একটু সময় বাঁচিয়ে রাখতে পারি না। তাই এই 5টা মিনিটই অনেকটা সময় আমার মনে হয় আমার কাছে, কারণ এর থেকে বেশি যদি আমি সময় চাই তাহলে সংসারটা আমার মাথায় উঠবে। তো যাই হোক, একটু মজার কথা বলে নিলাম। আর এবারে যাব রান্নাঘরে, কারণ রান্নাঘরের এখনো মেন কাজ যেটা হচ্ছে রান্নাবান্না করা, রান্নাঘর গুছানো, সবজি কাটা। সারাদিনের তো এইটাই আমাদের মেন কাজ থাকে না, যাই করি না কেন পেট পুজোটা তো করতেই হবে। তো সেই মেন কাজ মানে আমার রান্না করা বাকি আছে। বেসিনে কিছু বাসন ছিল, সকালে জলখাবার খেয়েছিলাম, সেগুলো আর মাজা হয়নি। ভেবেছিলাম স্নান টান করে যখন রান্নাঘরে আসবো তখন মেজে নেব। আর আরুষি তো আছেই, এদিক ওদিক সেদিক দুষ্টুমি করে যাচ্ছে, ওকে নিয়েই আমার সংসারের সমস্ত কাজ সেগুলো করতে হচ্ছে। আর একটা ভালো কথা, আজকের নয় কালকের আমার মা এসেছে অনেক দিন পরে, তো তাই জন্য মনটা একটু ভালো আছে। আর প্রায় অনেক দিন পর আবার আমি তোমাদের সামনে ব্লগ নিতে আসলাম। কি বলতো, সংসার মানে মধ্যবিত্ত পরিবারের মানুষদের সংসারে না, সত্যি কথা বলতে কি সমস্যার আমাদের শেষ হয় না। একটা সমস্যা যদি শেষ হয়, মাথার ওপর আর একটা সমস্যা ঝুলতে থাকে। আর সেক্ষেত্রে যদি মধ্যবিত্ত পরিবারের মানুষ মানে আমাদের সংসারে তো ইনকামটা কমই, আর মানে স্বামীর ইনকাম যদি কম হয়, সেক্ষেত্রে আমাদের যে কত রকমভাবে ম্যানেজ করে সংসারটা চালাতে হয় সেটা মানে বোঝার মতন ক্ষমতা সত্যি কথা বলতে কি অনেকের থাকে না। যারা ঠিক এই সিচুয়েশনে দাঁড়িয়ে সংসার চালায় তারাই বোঝে মধ্যবিত্ত পরিবারের মানুষদের সংসার চালানোটা কতটা কষ্টের, আর সেক্ষেত্রে যদি স্বামীর ইনকামটা কম হয়। আমার মনে হয় একটা পরিবারে স্বামী স্ত্রী দুজনে যদি রোজগার করে তবে সেই পরিবারটা কিন্তু খুব ভালোভাবে চলে। আর স্বামীর টাকায় যদি একা স্বামীর উপার্জনে যদি সংসার চালানো হয় না, সেক্ষেত্রে মানে বাড়ির বউদের মাথায় হাত। আর তার উপর আমি ভাড়া থাকি, মাসে অনেকগুলো টাকা আমাকে সংসার খরচা থেকে ভাড়া দিতে হয়। তারপরে আছে তোমার ইলেকট্রিক বিল, সংসারের মাসের খরচ, মুদিখানার দোকানের খরচ, গ্যাস, এই সমস্ত করে সংসারের কিছু বাঁচে না এক্সট্রা কিছু কেনার জন্য। এক্সট্রা কিছু কেনার জন্য কেন এই কথাটা বললাম, ব্যাপারটা হচ্ছে তার আগে বলি আমি অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি। আসলে আমার ফোনটা না প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মানে খুব বাজেভাবেই খারাপ, মানে অবস্থা খুবই খারাপ, এটা আর চলছে না। তো মাঝখানে কটা দিন ফোনটার অবস্থা এতটাই খারাপ হয়েছিল, সত্যি কথা বলতে কি এখন আমি ভিডিওটা এডিট করতে গিয়ে আমার চোখে জল এসে যাচ্ছে, কিন্তু আমি অনেক দিন হলো কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার ফোনটা পুরো খারাপ হয়ে গিয়েছিল। আর আমি নিজে বুঝছি যে এখন আমার এই সংসার থেকে এখন 14-15 হাজার টাকা দিয়ে একটা ফোন কেনা আমার স্বামীর পক্ষে সম্ভব নয়। যদিও আমি একটা কাজ করতাম, কিন্তু রিসেন্টলি ধরো 1 বছরের মতন হলো আমি কাজটা ছেড়ে দিয়ে বাড়িতে আছি, কারণ আমার মেয়েটাকে দেখাশোনা করার জন্য। তো সেক্ষেত্রে আমার হাতে এখন একটা টাকাও রোজগার নেই, সবটাই হাজবেন্ডের উপর ডিপেন্ড করতে হয়। তো সেই জন্য এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা 14-15 হাজার টাকা দিয়ে ফোন কেনা সত্যি কথা বলতে কি বন্ধুরা আমার পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য কয়েকটা দিন, প্রায় অনেকগুলো দিন আমি ভিডিও করতে পারিনি। আবার কোনোরকমভাবে সেই খারাপ ফোনটাকেই একটু চলার মতন করে আবার তোমাদের সামনে চলে এসেছি, কারণ আমাদের মতন মানুষদের স্বপ্ন দেখার শেষ নেই। এই যে স্বপ্নটা দেখি একদিন একটা ভালো জায়গায় দাঁড়াবো, তো সেই স্বপ্নটার মানে স্বপ্ন দেখার পথে এত বাধা, এত বিঘ্ন আসছে যে
আমি ঠিক করে উঠে দাঁড়াতে পারছি না। তো এইটাই হয়েছে আমার সমস্যা। তো অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। এখন আমি সবজি কাটতে বসে গিয়েছি দুপুরে রান্নার জন্য। তার আগে তো দেখলেই মাছটা আমি ফ্রিজ থেকে বের করে রেখে চান করতে গিয়েছিলাম, আর মাছের বরফটা অনেকটা গলেছে, এখনও একটু বরফ আছে, তাই আরও একটু জল দিয়ে রেখেছি। আর এখানে দেখো মাছগুলো এখন চলে এসেছে, মাছগুলো আলাদা করে রেখেছি। কিছু মাছ আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর কিছু মাছ আমি রান্না করব। যেহেতু মা বাবা দুজনেই আছে, তাই একটু বেশি তেল দিয়ে একটা তরকারি হবে। আর এখানে আলু, পটল, টমেটো দিয়ে মাছের পাতলা করে ঝোল হবে, কারণ এই প্রচণ্ড গরমে রিচ খাওয়া আমার পক্ষে বা আমাদের কারোর পক্ষেই ভালো নয়। আর দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজি কাটতে গিয়েছিলাম, তাহলে একদিকে সবজি কাটা হলো আর একদিকে আমার ভাতটাও হয়ে এসেছে। মাছের ঝোলের জন্য কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে পটলগুলো আগে একটু ভেজে নিচ্ছি। পটলগুলো যদি আলুর সাথে ভাজি তাহলে পটলগুলো কম ভাজা হয়। এটা আমি আমার মায়ের থেকে শিখেছি, মা এরমভাবে রান্না করে। আর জানলা দিয়ে এত রোদ আসছে দেখো, এখানে আমার মানে রান্নার কড়াইটা কিছু বোঝাই যাচ্ছে না, রোদের এতটা আলো পড়েছে। প্রচণ্ড গরম, জাস্ট গরমে অবস্থা সবারই খারাপ। আমার ছোট মেয়ে, তারও অবস্থা খারাপ বাড়িতে। বয়স্ক বাবা মা, তাদের কথা তো বাদই না। সব থেকে খারাপ লাগে হাজবেন্ডের জন্য। এই গরম রোদে অফিসে যায়, অনেকটা দূর যেতে হয়, আবার অনেকটা দূর থেকে বাড়িও ফেরে। যখন বাড়ি ফেরে ওর মুখের দিকে সত্যি তাকানো যায় না। তো এখানে দেখো মাছের ঝোলটা আমি রেডি করে নিয়েছি। সমস্ত সবজিগুলো ভেজে টমেটো পেস্ট দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে মাছের ঝোলটা আমি কষিয়ে নেব। তারপরে জল ঢেলে নর্মালি যেমন সেদ্ধ করতে দিই তেমন তরকারিটা সেদ্ধ হতে দেবো। আমার হাজবেন্ড এইরকম পাতলা করে মাছের ঝোল খেতে একদমই পছন্দ করে না। একটু বেশ মাছের কালিয়া করে দিতে হবে, বেশ রগরগে করে একটা মাছের ঝাল করে দিতে হবে, এই রকম খাবার খেতেও কিন্তু বেশি পছন্দ করে। কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম আর এই গরমে তাকে কাজে যেতে হয়, তাই জন্য আমি এখন সবসময় চেষ্টা করছি এরকম হালকা পাতলা খাবার খেতে। কারণ কোনোভাবে যদি ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে তো শরীরের অবস্থা খুবই খারাপ। আর যেহেতু বাবা মাও আজকে আছে আমার কাছে, তাই জন্য আমার বাবার তো বয়স হয়েছে, তাই জন্য ওনাদের কথা চিন্তা করেও আমি একটু হালকা পাতলা রান্না করলাম। এখানে মাছের ঝোলটা মশলা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখো একদম কম তেলে রান্না করেছি। তারপরে তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে জল ঢেলে দেবো। আর এই মাছের ঝোলটা এখন আমি এখানে পাশে সেদ্ধ হতে দিয়ে এরপরে অন্য একটা কড়াইতে আমি মাছটা ভেজে নেব। ব্যাস মাছটা ভেজে নিয়ে ঝোলে দিয়ে ফুটিয়ে নিলেই মাছের ঝোল মোটামুটি আমার রেডি। আর এই যে মাছ ভাজবো এখন, এই কাজটা হচ্ছে আমার সবথেকে ভয়ের কাজ, কারণ মাছ ভাজতে আমার খুব ভয় লাগে। ওই যে তেল ছিটকায়, হাতে গরম ফোসকা পড়ে যায়, এটাই ভয় লাগে। আর এখানে অনেকটা মাছের তেল আছে, এই মাছের তেল দিয়ে আজকের উচ্ছের ঝাল করব। তো চলো মাছগুলো এক এক করে ভালো করে ভেজে নিয়ে ঝোলে দিয়ে ফুটিয়ে নেব। আর বেশ মাছগুলোর পিস বড় বড় রয়েছে। এইরকম বড় রুই মাছ, বড় কাতলা মাছ খেতে আমার হাজবেন্ড খুবই ভালোবাসে, আমার মেয়েও ভালোবাসে। তো দেখো এখানে মাছের ঝোলটা আমার রেডি। মোটামুটি যা রান্নাবান্না ছিল আস্তে আস্তে আমি এখন কমপ্লিট করে নিয়েছি, কারণ এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়াতে সত্যি কথা বলতে কি একদমই ভালো লাগছে না। মনে হয় কম সময় চটজলদি যদি কিছু রান্না করা যায় সেটাই হচ্ছে এখন বেস্ট, কারণ বেশি রান্নাবান্না এখন করতে একদম ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করলেও রান্না করতে ইচ্ছা করে না। তো রান্না হয়ে যাওয়ার পরে সমস্ত সবজি যা বাইরে ছিল আস্তে আস্তে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। এরপরে টুকটাক কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করব। সত্যি কথা বলতে কি আমি ভাবতেও পারিনি আবার আমি নতুন করে ইউটিউবে ফিরে আসতে পারবো, কারণ আমার ফোনটার যা অবস্থা হয়েছে আমি তো ভাবলাম যে হয়েই গেল, আমার স্বপ্ন দেখা এখানেই হয়তো আমাকে শেষ করে দিতে হবে। রোজ রাত্রিবেলা না ঘুম আসতো না, শুয়ে শুয়ে কাঁদতাম, ঠাকুরের ওপর না খুব রাগ হয়, কারণ আমার মনে হয় আমি আগের জন্মে অনেক পাপ করেছি, তাই এই জন্মে আমাকে এত কষ্ট দিচ্ছে ঠাকুর। আবার মাঝে মাঝে ভাবি হয়তো আমাকে একটু বেশি কষ্ট করতে হবে, হয়তো একটু বেশি কষ্ট করার পরে আমি একটু সাফল্য পেতে পারি। জানি না, নিজের মনেই আবোল তাবোল ভাবতে থাকি। আসলে ওই যে মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর মধ্যবিত্ত পরিবারের বাড়ির বউ, তাই আমাদের কপালে কষ্ট তো সবসময় থাকবে। কি বলো তোমরা? জানি না তোমরা কি ভাবো বা তোমাদের মত আমার সাথে এক কিনা, কারণ প্রত্যেকেই আলাদা মানুষ, তাই আলাদা মানুষের মতও আলাদা হয়।
তো বাসনগুলো মাজার পরে চলে আসলাম ছাদে। ছাদে যেই সমস্ত জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি। 5টা মিনিটও এই রোদে দাঁড়ানো যাচ্ছে না, মানে মাথা একদম ফেটে যাচ্ছে, সূর্য পুরো মাথার উপরে। এখন দেখতে দেখতে 12টা বেজে গেছে, তাই তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে ছুটতে পারলেই বাঁচি। কারণ এই রোদে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ খাওয়ার মতন ইচ্ছা বা শখ কোনোটাই আমার নেই। কারণ এত রোদে থাকলে না সত্যি কথা আমার খুব মাথার যন্ত্রণা করে। তো চলো এবার নিচে যাওয়া যাক। তো এই যে ঘরে চলে এসেছি। ঘরে এসে ছাদ থেকে যে সমস্ত জামা কাপড়গুলো তুলে আনলাম সেগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নেবো। এরপরে আরুষিকে স্নান করিয়ে খাওয়াবো, অনেক কাজ বাকি আছে। আর আরুষির পিছনে এখন আমাকে 1-2 ঘন্টা সময় দিতে হবে। ওদিকে বাবা মা আছে, তাদেরকেও খেতে দেব। আর আরুষি এখন আমার মায়ের সাথে গেছে আমার মাসির বাড়ি। আমার মাসির বাড়ি তো আমার বাড়ির কাছেই, তাই মা একটু তার বোনের সাথে দেখা করতে গেছে বলে আমার মেয়েকেও নিয়ে গেছে। সেই ফাঁকে আমি রান্নাবান্নাগুলো করে নিলাম। কারণ সংসারের সমস্ত কাজগুলো না স্টেপ বাই স্টেপ গুছিয়ে না করতে পারলে, তারপর যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে সমস্ত কাজ দেরি হয়ে যায়। কখন কিভাবে কি কাজ করবো আর বুঝতে পারি না। তাই আরুষিকেও ঠিক সময় আমাকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে। আর এদিকে নিজের সংসারের সমস্ত কাজগুলো আমায় ঠিকঠাক করে করতে হয়। আর এই যে দেখো আমার দুষ্টু বুড়ি চলে এসেছে। মাসির বাড়ি থেকে এসেই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো অনেকক্ষণ ওকে দেখিনি বলে না মনটা যেন কেমন কেমন করছে। প্রায় 1-2 ঘন্টা আমার কাছে ছিল না, তাই যেন ভালোই লাগছে না। তাই আরুষি আসতেই ওকে আগে একটু কোলে তুলে নিয়ে আদর করে নিলাম। এরপর ওকে স্নান করাবো, খাওয়াবো, নিজে খাওয়া দাওয়া করবো। এইভাবেই আজকে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত সংসারের সমস্ত কাজ, রান্নাবান্না আর তোমাদের সাথে কিছুটা গল্প করে কাটিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে আজকের আমার একদম সিম্পল আর ডেইলি লাইফস্টাইলের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার সংসারের সমস্ত গল্পই তোমাদের সাথে শেয়ার করি, আর আশা করি তোমাদের খারাপ লাগবে না। কারণ আমার মতন অনেক মানুষও রয়েছে যারা এরম প্রত্যেক দিন সংসারে স্ট্রাগল করে যাচ্ছে। তো চলো, সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। এখন বাজে দুপুর 2টো। সবশেষে আমিও খেতে বসে গিয়েছি। তো আজকের মতন ভাবছি ব্লগটা এখানেই শেষ করব। আশা করব নতুন দিনে নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবার। তোমরা ঠাকুরের কাছে প্লিজ একটু প্রে করো আমার ফোনটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। সবাই সুস্থ থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো।